আরে বোকা বাঘ মামা, তুমি যে এত বোকা তা আমি আগে বুঝতে পারিনি। তুমি কোথায় ধরবা আমার পা, কিন্তু ধরেছ আমার লাঠিটা। আমি তো এখনই পালাবো, তুমি থাকো আমার লাঠি ধরে। সে অনেক অনেক আগের কথা। একটি গভীর জঙ্গলের মধ্যে বাস করত একটি শিয়াল ও তার ছোট্ট ছানা। শিয়াল ছানাটি ছিল খুব বড় মাপের একটা খাদক, সবসময় শুধু খায় খায় জব করত। তাই শিয়াল প্রতিদিন তার ছানার জন্য মাংস এনে দিত, আর শিয়াল ছানা তা মজা করে খেত। একদিন শিয়াল বনের কোথাও কোনো মাংস পেল না, তাই খালি হাতে শিয়ালকে বাড়ি ফিরে আসতে হয়। বাড়ি আসতেই শিয়াল ছানা বলে, কি হলো বাবা, তুমি খালি হাতে বাড়ি ফিরে এলে যে? আজ আমার জন্য মাংস আনোনি? না রে বাবা, জঙ্গলের কোথাও কোনো পশু পাখি দেখা মিলল না, তাই আমিও তোর জন্য আর মাংস আনতে পারলাম না। ধর বাবা, তুমি তো প্রতিদিনই বাড়িতে ফিরে সেই একই কথা বলো। কতদিন হলো বলো তো আমি মাংস খাই না। এইভাবে চলতে থাকলে তো আমি একসময় না খেয়ে মারা যাব। কি যাতা বলছিস তুই? দেখতেই তো পারছিস আমি প্রতিদিনই মাংসের জন্য জঙ্গলে যাই, কিন্তু কোনো পশু পাখি খুঁজে পাই না। আর না পেলে আমি তোর জন্য কি করে মাংস আনবো বলতো? আমি কিছুই জানি না বাবা, তুমি এখনই আমাকে মাংস এনে দেবে, তা না হলে আমি কিছুই মুখে দেব না, এই আমি বলে দিলাম। বেশ, তুই থাক বাড়িতে, আমি দেখছি কি করা যায়। এই বলে শিয়াল তার ছানার জন্য মাংস খুঁজতে বেরিয়ে পড়ল। শিয়াল জঙ্গলের মধ্যে এসে মাংস খুঁজেই চলেছে। অনেক সময় ধরে শিয়াল জঙ্গলের এখানে সেখানে ঘুরে ঘুরে মাংস খুঁজছিল, কিন্তু কোথাও কোনো শিকার পেল না শিয়াল। না, মনে হয় আমার কপালটাই আজ খারাপ। এত খোঁজার পরেও যে কোনো শিকার খুঁজে পেলাম না, কে যে করে। ওদিকে যে আমার ছানাটা আবার গো ধরে বসে আছে মাংস খাবে বলে, আর আমিও শরীরে তেমন কোনো শক্তি পাচ্ছি না। না, যাই ওই পাশের জঙ্গলে গিয়ে দেখে কোনো শিকার পাই কিনা। এ কথা বলে শিয়াল আবারও রওনা দিল মাংসের খোঁজে। শিয়াল হাঁটতে হাঁটতে এই জঙ্গল ছেড়ে চলে গেল পাশের জঙ্গলে। আর পাশের জঙ্গলে যেতেই শিয়ালের কানে ভেসে এলো কিছু হাঁসের ডাক। আর তখন শিয়াল বলে ওঠে, আরে আরে, এই যে দেখছি আমি হাঁসের ডাক শুনতে পারছি, তার মানে আশেপাশে মনে হয় কোথাও হাঁসের বসবাস। না না, আর দেরি করলে হবে না, আমাকে এখনই হাঁসগুলো খুঁজে বের করতে হবে, আর তারপর একবারে অনেকগুলো ধরে নিয়ে বাড়িতে যাব। এমন কথা বলে শিয়াল হাঁসের ডাক অনুসরণ করে হাঁস খুঁজতে থাকে। কিছু দূর যেতেই দেখে একটি হাঁসের খামার, সেখানে অনেকগুলো হাঁস রয়েছে। এ দেখি তো শিয়াল অনেক খুশি, আর খুশিতে শিয়াল বলে, আরে এই যে দেখছি হাঁসের খামার, এখানে তো দেখছি অনেক হাঁস, কিন্তু এই জঙ্গলের মধ্যে আবার হাঁসের খামার দিল কে? ধর, এত সব চিন্তা করে আমার কাজ নেই, আমি গিয়ে বরং কয়েকটা হাঁস ধরে নিয়ে দ্রুত বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে আমি আর আমার বাচ্চা মিলে খাবো। এ কথা বলে শিয়াল খামারের দিকে এগোতে থাকে হাঁস ধরার জন্য। আর ঠিক সেই সময় একটা বাঘ সেখানে চলে আসে। বাঘকে দেখে শিয়াল সেখানেই থমকে দাঁড়ায় আর বলে, আরে এখানে আবার বাঘ কোথা থেকে আসলো? আমার খামারের সব হাঁসগুলো ঠিক আছে তো? একটু গুনে দেখি তো। 1, 2, 3। হ্যাঁ হ্যাঁ, সবগুলো হাসি আছে মনে হয়। থাক, আর অত গুনবো না, এদিকে সন্ধ্যা হয়ে এলো, আমি বরং বাড়িতে গিয়ে বিশ্রাম করি। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর এদিকে যে শিয়াল দাঁড়িয়ে আছে তা বাঘ খেয়ালই করে না। যাক, ভালোই হলো,
বাঘ বেটা চলে গেছে, এখন আমি আরামসে হাঁস চুরি করতে পারবো। এই কথা বলে শিয়াল আবারও চুপি চুপি পায়ে খামারের দিকে এগোতে থাকে। শিয়াল খামারের কাছে আসতেই সব হাঁসগুলো চেঁচামেচি করতে থাকে। এই রে, এই হাঁসগুলো দেখছি আবার ডাকতে শুরু করলো। এই ডাক শুনে যদি বাঘ চলে আসে তাহলে তো আমার আবার অবস্থা খারাপ। ওদিকে বাঘ বলে, কি ব্যাপার, খামারের হাঁসগুলো সব এমন চিল্লাচ্ছে কেন? কোনো বিপদ হলো না তো আবার? যাই, দ্রুত গিয়ে দেখি তো। এ কথা বলে বাঘ তার খামার দেখতে যায়। আর এদিকে শিয়াল, এই তোরা থাম থাম, এমন করে চিল্লাস নে, আমি তোদের একজনকে ধরে নিয়ে চলে যাব। দয়া করে তোরা আর চিল্লাস না, না দয়া করে তোরা আর চিল্লাস না। না, এখনো তো থামলো না। ঠিক এমন সময় সেখানে বাঘ এসে হাজির। কে রে আমার খামারে? কার এত বড় সাহস যে আমার খামারে চুরি করতে এসেছিস? এই কি শিয়াল তুই? তোর এত বড় সাহস, তুই আমার খামারের হাঁস চুরি করতে এসেছিস? দাঁড়া তবে। আরে বাঘ মামা, দাঁড়াও, আস্তে আস্তে এসো, তোমার সামনে যে গর্ত। এ কথা বলতেই বাঘ সেখানে দাঁড়িয়ে পড়ে, আর শিয়াল এই সুযোগে সেখান থেকে পালায়। শয়তান শিয়াল, তুই আমাকে এবারের মতো বোকা বানিয়ে পালিয়ে গেলি, কিন্তু এরপর তুই আর এমন সুযোগ পাবি না। এখন থেকে আমি এখানে শুয়ে আমার খামার পাহারা দেব। দেখি তুই আমার নাকের ডগা থেকে কিভাবে আমার হাঁসগুলোকে চুরি করে নিয়ে যাস। এ কথা বলে বাঘ সেখানে পায়চারি করতে থাকে। ওদিকে শিয়াল বলে, যাক বাবা, বাঘের হাত থেকে খুব বাঁচা বেঁচে গিয়েছি। এখন আর ওদিকে যাওয়া যাবে না, বাঘ চলে গেলেই আবার যেতে হবে। আমি বরং এই জঙ্গলের মধ্যেই কিছুক্ষণ অপেক্ষা করি। এমনটি বলে শিয়াল অপেক্ষা করতে থাকে। বেশ অনেক সময় ধরে অপেক্ষা করার পর শিয়াল বলে, না, অনেক সময় ধরেই তো অপেক্ষা করছে, এতক্ষণে মনে হয় বাঘ চলে গিয়েছে, আর হাঁসগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে। এখন বরং চুপি চুপি গিয়ে একটা হাঁস ধরে আনি। এমনটি বলে শিয়াল আবারও রওনা দেয় বাঘের খামারের দিকে। কিছুক্ষণের মধ্যে শিয়াল বাঘের খামারের সামনে চলে আসে। এই তো, বাঘ দেখছে এখানে নেই, আর হাঁসগুলোও দেখছে সব চুপচাপ শুয়ে আছে। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এ কথা বলে শিয়াল আবারও সামনের দিকে এগোতে থাকে। খামারের সামনে যে বাঘ শুয়ে আছে তা শিয়াল অন্ধকারে কিছুই বুঝতে পারে না। শিয়াল যেই না বাঘটিকে টপকিয়ে খামারের মধ্যে ঢুকবে, আর অমনি বাঘ শিয়ালের পা চেপে ধরে। একে পাটা আবার আটকে গেল কিসে? কি হলো? আমি সামনে এগোতে পারছি না কেন আর? এ কথা বলে যেই না শিয়াল পিছু তাকায়, আর অমনি দেখে তার পা বাঘে কামড় দিয়ে ধরে আছে। হাই হাই, এই যে দেখি বাঘ আমার পা কামড় দিয়ে ধরে আছে। এখন আমি কি করে এই বাঘের হাত থেকে মুক্তি পাই কি করে? এমন সময় শিয়ালের মাথায় একটি বুদ্ধি আসে, আর তখন শিয়াল বলে, আরে বোকা বাঘ মামা, তুমি যে এত বোকা তা আমি আগে বুঝতে পারিনি। তুমি কোথায় ধরবা আমার পা, কিন্তু ধরেছ আমার লাঠিটা। আমি তো এখনই পালাবো, তুমি থাকো আমার লাঠি ধরে। এ কথা বলতেই বাঘ শিয়ালের পা ছেড়ে দেয়, আর অমনি শিয়াল সেখান থেকেই পালিয়ে যায়। হায় হায়, এবারও আমি ওই শিয়ালকে ধরতে পারলাম না। আমাকে বোকা বানিয়ে শয়তান শিয়াল পালিয়ে গেল। না, এইসব তো আর মেনে নেওয়া যায় না। ওই শিয়ালকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এমনটি বলে বাঘ তার গুহার দিকে রওনা দেয়। আর ওদিকে শিয়াল বলে, আহ 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 খুব জোর বেঁচেছে।
যেন চোখের সামনে মরণ দেখে আসলাম। আজ আর ওই বাঘের গুহাতে যাওয়া যাবে না। বেশ রাতও হয়ে গিয়েছে, ওদিকে আবার আমার ছানাটাও একা আছে। যাই, আজ বরং গুহাতে ফিরে যাই, আবার কাল আসা যাবে। এই কথা বলে শিয়াল তার গুহার দিকে রওনা দেয়। আর এক সময় শিয়াল তার গুহাতে পৌঁছে যায়। শিয়াল গুহাতে যেতেই তার ছানা এগিয়ে আসে আর বলে, কি হলো বাবা? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কই, আমার মাংস এনেছো? দাও, আমার মাংস দাও, আমি মাংস খাবো। না রে বাবা, আমি তোর জন্য আজকেও কোনো খাবার আনতে পারিনি। তুমি আজকেও খালি হাতে ফিরলে বাবা? হ্যাঁ রে, আজকেও আমাকে খালি হাতে ফিরতে হলো। তবে তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? বলো আমাকে দ্রুত। শোন, আমাদের পাশের জঙ্গলে এক বিশাল হাঁসের খামার রয়েছে। আমাদের এখন আর কোনো খাবারের অভাব হবে না। কি বলছো বাবা? হাঁসের খামার? আর সেখানে অনেক আরো ডব ডব করছে। কিন্তু সমস্যা কি জানিস? ওই খামারটা একটা বাঘের খামার। আমি অনেক চেষ্টা করেছিলাম, একটা হাঁসও ধরতে পারিনি। কিন্তু কোনোভাবে তা একটা হাঁসও ধরে আনতে পারলাম না। ও কি বলছো বাবা? তাহলে আমরা হাঁসের মাংস কি করে খাবো? তুই কোনো চিন্তা করিস না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন, রাতে বাঘ যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা চুপি চুপি গিয়ে হাঁস ধরে আনবো, আর প্রতিদিন আমরা একটা একটা করে চুরি করব। বাহ বাবা, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। তবে আমার সাথেও তোকে থাকতে হবে, না হলে যে হাঁস ধরতে পারবো না। ঠিক আছে বাবা, তাহলে এখনই চলো আমরা হাঁস চুরি করে আনি। না না, আজ আর যাওয়া যাবে না, আমাদেরকে কালকে যেতে হবে। এখন শুধু কালকের রাতের জন্য অপেক্ষা। সকাল হয়ে আবার রাত নেমে আসে। আর তখন শিয়াল ছানা বলে, বাবা, রাত হয়ে এসেছে তো, চলো বাবা, আমরা এখন ওই বাঘের খামার থেকে হাঁস ধরে আনি। হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে তারা দুজনে রওনা দেয় হাঁস চুরি করতে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে হাঁসের খামারের কাছে পৌঁছে যায়। আর তখন ছানা বলে, বাবা, অনেক দূর তো এলাম, আর কত দূর যেতে হবে বাবা? ওই যে দেখ, ওটাই হাঁসের খামার। চল, চুপি চুপি গিয়ে হাঁস ধরতে হবে। এরপর তারা দুজনে চুপি চুপি হাঁস ধরতে খামারের দিকে এগোতে থাকে। সেদিন রাতেও যে বাঘ সেখানে শুয়ে খামার পাহারা দিচ্ছে তা শিয়াল বুঝতেই পারে না। খামারের কাছে যেতেই বাঘ উঠে শিয়ালদের সামনে দাঁড়ায়। ওরে বাবারে, বাঘ! ওরে পালা দ্রুত! এই বলে শিয়াল ও তার ছানা পালাতে থাকে, আর বাঘটিও ওদের পিছু নিতে থাকে। এক সময় বাঘ শিয়াল ছানাকে ধরে ফেলে আর তাকে হত্যা করে। আর এদিকে শিয়াল পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিয়াল বুঝতে পারে তার সাথে তার ছানাটি নেই। এমন সময় শিয়াল বলে, একে, আমার ছানা কোথায়? হায় হায়, বাঘের হাতে আবার ধরা পড়লো না তো। যাই, একটু সামনে গিয়ে দেখে তো। এই কথা বলে শিয়াল সামনে এগিয়ে তার ছানাকে খুঁজতে থাকে। কিছু দূর যেতেই দেখে তার ছানাটি রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। হায় হায়, হে আমার কি সর্বনাশ হয়ে গেল! কেন যে আমার ছানাকে এনেছিলাম সাথে? আজ যদি আমার ছানাকে গুহায় রেখে আসতাম
তাহলে তো আর ওর এমন পরিণতি হতো না। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। এমনই শিয়াল তার ছানার পাশে বসে অনেক কান্না করতে থাকে। অনেকদিন আগের কথা, প্রেমপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই ছিল একটি সুন্দর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত দুটি হাঁস। ছেলে হাঁসটার নাম ছিল হাসা আর মেয়ে হাঁসটার নাম ছিল হাসি। তারা একজন অন্যজনকে ভীষণ ভালোবাসতো, যদিও তারা দুজন দুজনকেই সমানভাবেই ভালোবাসতো। তবে মেয়ে হাঁসটির তুলনায় ছেলে হাঁসটি একটু বেশিই ভালোবাসতো। তারা যেখানে যেত একসাথেই যেত, কেউ কাউকে একা কোথাও যেতে দিত না। একদিন হাসা ও হাসি দুজনে মিলে মাছ শিকার করছিল, আর তারা দুজনে মিলে কথা বলছিল। ওগো শোনো, আজ তো এখন পর্যন্ত কোনো মাছ ধরতে পারলাম না। আমি যে আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি চিন্তা করো না, তুমি উপরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি ঠিক মাছ ধরে নিয়ে আসব। তাছাড়া আমি তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে দেব না। কেন গো আমার প্রিয়তমা, বোঝো না তুমি, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। আর ভালোবাসাকে কেউ কি কষ্ট দেয় বলো? ওগো আমার প্রিয়, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো আমার প্রিয়তমা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এইভাবেই তারা দুজন কথা বলছিল, আর তখনই সেখানে একটা বক আসে মাছ ধরার জন্য। আরে হাসু ভাই, কি খবর তোমার? মাছ কি ধরতে পেরেছো? না গো বক ভাই, আজ এখন পর্যন্ত মাছ ধরতে পারি নাই। তো তোমার কি খবর? তুমি একা যে, বগি বোন কোথায়? আর বলো না হাসা ভাই, আমার গিন্নির কথা আর কি বলবো। সে তো খায় দায় আর ঘুমায়, আর আমাকে দিয়ে প্রতিদিন খাবার সংগ্রহ করায়। আর এইভাবেই আমার দিন চলছে। খায় দায় আর ঘুমাই। পরদিন সকালে হাসি হাসাকে বলে, ওগো প্রিয়, শুনছো? বেলা তো অনেক হয়ে গেছে, তুমি এখনো শুয়ে পড়ে ঘুমাচ্ছ? ওইদিকে যে খাবার খুঁজতে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। এত করে ডাকার পরেও আজ যেন হাসার ঘুমই ভাঙছে না। ঘুম থেকে উঠবে না তো? ঠিক আছে, থাকো তুমি তোমার ঘুম নিয়ে, আমি একাই যাচ্ছি খাবার খুঁজতে। এই কথা বলেই হাসি যাওয়ার জন্য অগ্রসর হয়, আর তখনই হাসা এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে হাসির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ও আমার প্রিয়তম, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে একা একা যেতে দেব? কখনোই না। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি কি করে থাকবো তোমায় ছাড়া? আমার আবার কি হবে? আমার কিছু হয়ে গেলে তো তুমি আরো আরাম করে ঘুমাতে পারবা, তাই না? সকাল সকাল কেউ তোমাকে আর বিরক্ত করবে না। মজা করো না তো, তুমি তো জানোই আমি তোমাকে কোনো কিছুর বিনিময়েও হারাতে চাই না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। ওরে আমার প্রিয়তম রে, তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে চলে যাব? কখনোই না। আমার দেহের প্রাণ থাকতে তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার সোনা প্রিয়টা। এই তো আমার লক্ষ্মী প্রিয়তমাটা। আচ্ছা, এবার চলো দুজনে মিলে মাছ শিকারে যাই। এরপর দুজন মিলে খাবারের উদ্দেশ্যে রওনা দেয়। দুজন যেতে যেতে একজন আরেকজনকে বলে, ওহে মোর প্রিয়তমা, শুনছ? চলো না আজ দূরে কোথাও মাছ শিকারে যাই। মাছ ধরাও হবে, সাথে দুজনে মিলে চুটিয়ে প্রেম করাও হবে।
ওরে আমার বাবুটা, পেটে নেই খাবার, আসছে আবার প্রেম করতে। ন্যাকামো বাদ দিয়ে আগে দ্রুত চলো আমার সাথে। এইভাবেই তারা দুজন কথা বলতে বলতে যাচ্ছিল, আর তারা মাছ শিকার করে দুজনেই বাড়িতে ফিরে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসি পায়ে অনেক ব্যথা পায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হাসিও আগের মতো সুস্থ হয়ে যায়। হাসি যেখানে যেত সাথে হাসাকেও নিয়ে যেত। তারপরেও কারো প্রতি কারো যেন ভালোবাসার কোনো কমতি ছিল না। তাদের ভালোবাসা যেন আরো অটুট হয়ে ওঠে। হঠাৎ একদিন তাদের জঙ্গলে একটি ভয়ঙ্কর শিয়ালের আগমন ঘটে। সে জঙ্গলের সব পশু পাখি ধরে ধরে খেয়ে নিতে থাকে। আর এই খবর পেয়ে হাসি তার হাসাকে গিয়ে বলে, ওগো শোনো, আমাদের জঙ্গলে একটা ভয়ঙ্কর শিয়ালের আগমন ঘটেছে। সে তো জঙ্গলের সব পাখিদেরকে খেয়ে নিচ্ছে। আমাদের পেলে তো সে আমাদেরকেও খেয়ে নিবে। আমার মনে হয় আমাদের আর একসাথে বেঁচে থাকা হলো না। হাসি, ওই শিয়াল আসার আগেই তুমি দ্রুত পালিয়ে যাও। এ কি বলছো তুমি? আমি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে কখনোই যাব না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক নিজেকে সামলিয়ে নেব। তুমি এখন দ্রুত পালাও। হাসার এই কথা শুনে হাসি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই শিয়ালটি চলে আসে আর হাসাকে ধরে খেয়ে ফেলে। তারপরে শিয়ালটি বলে, পেট তো পুরো লোড হয়ে গেছে। আজ মনে হয় পাখি একটু বেশি খেয়ে নিয়েছে। যাক, এবার আমি আমার আস্তানায় ফিরে যাই। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর এইসব কিছু একটু দূর থেকে দেখছিল একটা পাখি। এইদিকে শিয়ালটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে হাসি ফিরে আসে আর এসে দেখে তার হাসা আর নেই। শিয়াল তাকে খেয়ে নিয়েছে। এই দেখে হাসি ভীষণ কান্না করতে থাকে। আর তখনই সেখানে ওই পাখিটি চলে আসে আর হাসিকে বলে, হাসি, তুমি চলে যাওয়ার পর কি ঘটেছে জানো? কি ঘটেছে আমাকে বলো না শুনি। ঠিক আছে, তাহলে শোনো। যার জন্য এত কিছু করলাম, আর সেই কিনা এই সামান্য বিপদে আমাকে ছেড়ে চলে গেল। একবার যদি হাসি বলতো, বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলেও একসাথে মরবো, তাহলে কোনো খারাপ পরিস্থিতি আমাকে কাবু করে রাখতে পারতো না। যেভাবেই হোক আমি বেঁচে থাকতাম। কিন্তু এখন আমি কার জন্য বেঁচে থাকবো? যার জন্য বেঁচে থাকা সেই তো আর নেই। ভালো থেকো আমার প্রিয়তমা। এই বলে হাসা তার নিজের জীবন শিয়ালের কাছে উৎসর্গ করে দেয়। এইদিকে হাসি এইসব ঘটনা শুনে আরো ভীষণ কান্না করতে থাকে আর বলে, হাসা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে হেরে গেছি তোমার ভালোবাসার কাছে।
শিকু, এই শিকু, তুমি কি আমার কথা শুনতে পারছো না? বলে কি ঘরে যে একটুও খাবার নেই, খাবার সংগ্রহে যেতে হবে না? কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? বলে কি শান্তি করে আমাকে একটু ঘুমাতে দিবে না? এখান থেকে যাও তো, সকাল সকাল এত ঘ্যান ঘ্যানানি ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার কথা শুনতে খারাপই লাগবে তোমার। বলে ঘরে যে কোনো খাবার নেই। আজ কয়দিন হলো বলো তো খাবার সংগ্রহে যাও না? কেন যে তোমার মতো একটা অলস ছেলের সাথে আমার বাবা আমাকে বিয়ে দিল? ওহ, থামবা তুমি। ঝগড়া তো খুব ভালোই শিখেছ, এইবার একটু থামো। জঙ্গলের অন্য সব পশু পাখিরা শুনলে কি বলবে বলো তো? তোমার মতো অলস স্বামীর সাথে আর কি করে কথা বলবো শুনি? সারাদিন তো শুয়ে শুয়ে দিন পার করছো, খাবার খাওয়া তো তোমার আর লাগে না, তাই না? আবার বলো কি আমি নাকি ঝগড়া করছি? তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, দ্রুত খাবার সংগ্রহ করে আনবে, না হলে কিন্তু আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। শিকার এমন কথা শুনে শিকু মনে মনে ভাবে, এই রে, বউ দেখছি যে আজ আমার উপর অনেক রেগে গিয়েছে, তাই বউকে শান্ত। তোমার আর খেতে হবে না, যাও আগে গিয়ে খাবার সংগ্রহ করে আনবে, আর তারপর তোমার খাওয়া। এমনটি বলে শিকা ঘরের মধ্যে চলে যায়। আর এইদিকে শিকু মন খারাপ করে বনের মধ্যে দিয়ে হাঁটছিল। আর হাঁটতে হাঁটতে শিকু অনেক দূরে চলে আসে আর অনেক ক্লান্ত হয়ে যায়। তাই শিকু বিশ্রাম নিতে একটি কাঁঠাল গাছের নিচে গিয়ে বসে আর তারপর বলে, আহ, অনেক খিদে পেয়েছে, মাথাটাও অনেক ব্যথা করছে, শরীরটাও যে অনেক ক্লান্ত লাগছে। এই শরীর নিয়ে কি করে যে শিকার ধরে কিছুই যে বুঝতে পারছি না। এস, এমন হলে কেমন হতো যদি সারাদিন শুয়ে বসে থাকতাম, কোনো খাবার খাওয়া লাগতো না। ওহ, তাহলে তো অনেক ভালো হতো। শিকু এমনটি ভাবতে থাকে আর ঠিক তখনই শিকুর সামনে গাছ থেকে একটি পাকা কাঁঠাল পড়ে। কাঁঠালটি দেখে শিকু ভীষণ খুশি হয় আর বলে, আরে বাহ, এই যে দেখি পাকা কাঁঠাল, মেঘ না চাইতেই বৃষ্টি। খুব খিদেও পেয়েছিল, কাঁঠালটি খেয়ে খিদে মিটায়। এই বলে শিকু কাঁঠালটি খেতে থাকে। শিকু অনেক ক্ষুধার্ত থাকার কারণে কাঁঠালের বীজ সহ কাঁঠালটি খেয়ে নেয়। কাঁঠালটি খাওয়া শেষ হতেই শিকুর হঠাৎ মনে পড়ে যে সে কাঁঠালের বীজগুলো খেয়ে নিয়েছে আর তারপর বলে, হায় হায়, খিদের জ্বালায় যে বীজগুলোও সব খেয়ে নিয়েছে। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম ফলের বীজ খেলে নাকি পেটের মধ্যে গাছ জন্মায়। হায় হায়, এবার যদি আমার পেটের মধ্যে গাছ হয় তখন তখন আমার কি হবে? আরে ধর, আমি যে কি ভাবছি, পেটের মধ্যে আবার গাছ হয় নাকি? সন্ধ্যা হতে চললো,
এখন বরং আমি বাড়ি ফিরে যাই। এমনটি বলে শিকু বাড়ি ফিরে যায়, কিন্তু শিকুর সাথে শিকা কোনো কথা বলে না। এরপর শিকুকে দেখে শিকা সেখান থেকে চলে যায়। আর তখন শিকু মনে মনে ভাবতে থাকে, এখন কিছু বলতে গেলে আবার ঝগড়া শুরু করে দেবে, তার থেকে বরং আমি পেট পুড়ে পানি খেয়ে শুয়ে পড়ি। এই বলে শিকু পানি খেতে চলে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। এইদিকে শিকুর পেট ফুটো হয়ে একটি কাঁঠাল গাছ বের হয়, আর এমন দেখে শিকু অনেক ভয় পেয়ে যায়। আর তখন শিকু তার বউ শিকাকে ডাকতে থাকে, কই গো আমার বউ, একটু এদিকে এসো না, আমার যে অনেক কষ্ট হচ্ছে। শিকা, শিকা। কে হলো? এত সারের মতো চিল্লাচ্ছ কেন? শিকা শিকুর কাছে আসতেই দেখে শিকুর পেট ফুটে একটি গাছ জন্মে আছে। এই দেখে শিকা বলে, এ তোমার কি হলো গো? এভাবে তোমার পেট ফুটে গাছ জন্মালো কি করে গো? এখন আমায় লোকে কি বলবে গো? থামাও তো তোমার এই নেকা কান্না, আমি এইদিকে আমার জ্বালায় মরছে, আর তুমি পড়ে আছো, কে তোমাকে কি বলবে নিয়ে। তোমার এমন হলো কি করে? আমি জানি না, মনে হয় ওই সেই দিন কাঁঠালের বীজ খেয়ে নেওয়াতে আমার পেটে কাঁঠাল গাছ জন্মেছে। এখন আমার যে কি হবে, আমি যে আর বাঁচব না। সে এমন অলক্ষণে কথা বলতে নেই, তুমি এখানেই শুয়ে থাকো, আমি বরং কবিরাজ মশাইয়ের কাছে যাই, দেখি উনি কিছু করতে পারে কিনা। এই বলে শিকা সেখান থেকে চলে যায়। আর কবিরাজের কাছে গিয়ে শিকুর পেটে গাছ হওয়ার কথা খুলে বলে। আর তখন কবিরাজ শিকাকে বলে, তোর স্বামী কাঁঠাল খেতে খেতে কাঁঠালের বীজও খেয়ে নিয়েছিল, আর তাই তো তোর স্বামীর পেটে কাঁঠাল গাছ জন্মেছে। তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে কবিরাজ বাবা, বলো না আমাকে। এই নে একটু ঔষধি বীজ, এটা গুঁড়ো করে পানিতে মিশিয়ে তোর স্বামীকে খাওয়াই দিবি, তাহলে তোর স্বামী আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ধন্যবাদ কবিরাজ বাবা, আমি তাহলে এখন আসি। এই বলে শিকা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর বাড়িতে এসে কবিরাজের কথা মতো শিকুকে ওই ঔষধি গাছের বীজ খাওয়ায়। বীজটি খাওয়াতে না খাওয়াতেই শিকুর পেট থেকে গাছটি উধাও হয়ে যায়। আর তখন শিকু বলে, প্রিয়তমা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আমি যে আমার জীবন ফিরেই পেতাম না। আর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি এখন থেকে প্রতিদিন খাবার সংগ্রহে যাব, আর আলসেমি করে থাকবো না, লোভে পড়ে অতিরিক্ত কোনো কিছুই আর খাবো না। ঠিক আছে ঠিক আছে, এখন চলো আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি। ঠিক আছে প্রিয়তমা, চলো। এক জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে একটি গুহাতে থাকতো একটি বাঘ। বাঘটি ছিল অনেক সহজ সরল। বাঘটি যখন ক্ষুধা লাগতো তখন সে নিজে থেকে শিকার ধরে খেত, আর বাকি সময় তার গুহাতেই শুয়ে বসে সময় কাটাতো। বাঘের গুহা থেকে কিছুটা দূরে থাকতো দুটি দুষ্টু পাজি শিয়াল। শিয়াল দুটি এতটাই পাজি ছিল যে তারা দুজনে মিলে অন্য পশুর খাবার চুরি করে খেত। একদিন শিয়াল দুটি বাঘের গুহার সামনে দিয়েই যাচ্ছিল, আর তখন বাঘকে গুহার বাইরে শুয়ে থাকতে দেখে একটি শিয়াল অপর শিয়ালকে বলে, বন্ধু দেখ, বেটা বাঘ শুয়ে আছে, আজ মনে হয় এখনো শিকারে যায়নি। ভেবেছিলাম আজ এই বাঘ বেটার খাবার চুরি করে খাবো, কিন্তু বেটা তো এখনো শিকারে গেল না, কি করা যায় বলতো? আরে তুই এত চিন্তা করিস না, চল ওই বাঘ বেটার সাথে গিয়ে কথা বলে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে শিকারে পাঠিয়ে দেই। ও শিকারে গেলে তো কিছু না কিছু ধরে আনবে, আর তারপর কৌশলে ওর কাছ থেকে আমরা ওর খাবার হাতিয়ে নেব। কিন্তু ওই বেটা বাঘ কি আমাদের কথায় শিকারে যাবে? ওকে বোঝাতে গেলে যদি আমাদের ধরে খায় তখন কি হবে?
আরে গাধা, তুই এগুলো কি বলিস? আমরা হলাম শিয়াল, বাঘ কখনো শিয়াল শিকার করে নাকি? আর আমি কি ওই বাঘ মামাকে তার খাবার চুরি করে নেওয়ার কথা বলবো নাকি? তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস? আমার সাথে চল, দেখিস কৌশলে বাঘকে কি করে আমি বোকা বানাই। এরপর দুই শিয়াল মিলে বাঘের কাছে গেল আর গিয়ে ঘুমান্ত বাঘকে ডাকতে থাকে। বাঘ মামা, ও বাঘ মামা, বাঘ মামা, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ, আর ওইদিকে যে তোমার শিকার পালিয়ে গেল। শিয়ালের এমন কথা শুনে বাঘ ধসমসিয়ে উঠে পড়ে আর বলে, এই শিকার পালিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আমার শিকার? ধর ধর। আরে বাঘ মামা, শান্ত হও, এখানে কোনো শিকার নেই। নেই মানে? তোরাই তো বলছিলি। হ্যাঁ, তা তো বলছিলাম। দেখো কত বেলা হয়ে গেছে, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। বলি কি মামা, আজকে তুমি কি শিকারে যাবে না? না খেয়ে কি এমন দিন পার করবে? তুই তো ঠিক বলেছিস ভাগ্নে, এ তো অনেক বেলা হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। যাক, ভালোই হয়েছে তোরা এসে। তবে কি তোরা জানিস, আজকাল তেমন একটা শিকার পাওয়া যায় না, সব পশু পাখিরা কোথায় যেন হারিয়ে গিয়েছে। আরে মামা, আমরা থাকতে তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো এদিকে আসার সময় দেখলাম ওই পুবের মাঠে বড় একটা গরু ঘাস খাচ্ছে। তাই বলছি মামা, তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ওই বেটা গরুর ঘাড় মটকাও, তা না হলে ওই বেটা তো পালিয়ে যাবে, আর তোমার আজকে আর খাবার খাওয়া হবে না। বলিস কি, তোরা গরু দেখে এসেছিস? তাহলে তো আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে মামা, তুমি তাহলে শিকারে যাও, আর আমরাও আমাদের বাড়িতে যাই। এমনটি বলে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। আর এদিকে বাঘটি তখন বলে, যাক, শিয়াল দুটি চলে গিয়েছে, তা না হলে তো ওদের আবার আমার খাবার থেকে ভাগ দেওয়া লাগতো। যাই যাই, এখন আর সময় নষ্ট না করে ওই মাঠে গিয়ে গরুটাকে শিকার করে আনি। এমনটি বলে বাঘ গরু শিকারের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই বাঘ ওই মাঠে পৌঁছে যায়, আর তারপর দেখে ওই মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছে। এই দেখে বাঘ ঝোপের আড়াল থেকে শান্তি মতো খাওয়া হয়েছে, এখন বরং আমি এখানে একটু ঘুমিয়ে নেই। এই বলে বাঘ তার গুহার সামনেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে দূর থেকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে ওই দুষ্টু পাজি শিয়াল দুটি সবকিছুই দেখছিল। বাঘকে ঘুমিয়ে যেতে দেখে একটি শিয়াল বলল, দেখ বন্ধু দেখ, ওই বাঘ বেটা আমাদের জন্য একটা ছাগল শিকার করে এনে গুহার মধ্যে রেখে এসেছে। আর দেখ, বাঘ বেটাও ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ, চল চল আমরা গিয়ে ওই ছাগলটাকে নিয়ে আসি। আচ্ছা বন্ধু, আমি এদিকে বাঘের খেয়াল রাখছি, তুই গিয়ে বরং ছাগলটাকে নিয়ে আয়। আমি কেন? তুই গিয়ে ছাগলটাকে নিয়ে আয়, আমি বরং এদিকটা খেয়াল রাখছি। আরে পাগল হয়েছিস নাকি?
আমি তো অনেক জোরে জোরে হাঁটি, তাই আমি যেতে গেলে ওই বাঘের ঘুম ভেঙে যাবে। তাই বলে কি তুই যা, আমি বরং এই দিকটা খেয়াল রাখে। না না, তা তো হবে না, গেলে দুই বন্ধু একসাথে যাব, আর না গেলে কেউই যাব না। ঠিক আছে, তাহলে চল। এই বলে দুষ্টু শিয়াল দুটি বাঘের গুহার দিকে যেতে থাকে। আর চুপি চুপি গুহার মধ্যে ঢুকে ছাগলটির বাকি অংশটুকু নিয়ে আসে। আর এদিকে বাঘ এসব কিছু বুঝতেই পারে না। বেশ কিছুক্ষণ পর বাঘের ঘুম ভাঙলে বাঘ বলে, এক ঘুমে তো মনে হয় পুরো দিনটাই পার করে দিয়েছি, ক্ষুধাটাও বেশ লেগেছে। যাই, গুহার মধ্যে গিয়ে ছাগলের ওই বাকি অংশটাকে খেয়ে আসি। এমনটি বলে বাঘ তার গুহার মধ্যে ঢুকে পড়ে। আর ঢুকে দেখে গুহার কোথাও ওই ছাগলের অংশটুকু নেই। এই দেখে বাঘ ঘাবড়ে যায় আর বলে, কি, ছাগলের বাকি অংশটুকু তো আমি এখানেই রেখেছিলাম, কিন্তু গেল কোথায়? কার এত বড় সাহস যে আমার ডেরাতে এসে আমার খাবার চুরি করে নিয়ে যায়? এখন যদি ওই চোর বেটাকে আমার হাতে পাই, তাহলে আমি ওকে আর আস্ত রাখবো না। এমনটি বলে বাঘ তার ডেরা থেকে বের হয়ে যেতে থাকে। বাঘ কিছুটা দূর যেতেই দেখে একটি কাক মাটিতে বসে মাংস খাচ্ছে। এই দেখে বাঘের সন্দেহ হয়। আরে, ওই যে দেখছি একটি কাক, আর দেখি তো মনে হচ্ছে ওই কাক মাংস খাচ্ছে। তার মানে কি ওই কাক আমার খাবার চুরি করেছে? কিন্তু এত বড় ছাগল এই কাক কিভাবে চুরি করে আনলো? দেখি তো, ওই কাককে গিয়ে একবার জিজ্ঞেস করি। এই বলে বাঘ কাকের সামনে এগিয়ে যায় আর গিয়ে কাকটিকে উদ্দেশ্য করে বলে, এই কাক, তুই এটা কি খাচ্ছিস? আরে বাঘ মামা যে, আমি তো মামা ছাগলের মাংস খাচ্ছি। কাকের এই কথা শুনতেই বাঘের সন্দেহ আরো তীব্র হয়ে যায়। তা তুই এই ছাগলের মাংস চুরি করলি কোথা থেকে? এই যে বলো বাঘ মামা, আমি চুরি করব কেন? ওই শিয়াল একটি ছাগল শিকার করে নিয়ে যাচ্ছিল, আর এইটুকু মাংস আমাকে দিয়ে গেছে, তাই তো আমি খাচ্ছি। কাকের এই কথা শুনতেই বাঘ বুঝে যায় যে তার খাবার আর কেউ না, ওই দুষ্টু শিয়াল দুটি চুরি করেছে। ওই শিয়ালদের কোথায় পাওয়া যাবে এখন, তুই কি জানিস? হ্যাঁ বাঘ মামা, এই জঙ্গলের শেষের দিকে ওই বড় ঝোপের পাশে ওদেরকে পাবে। এমন কথা শুনতেই বাঘ আর একটুও দেরি করে না, রওনা দেয় ওই চোর শিয়ালদের ধরতে। কিছুক্ষণের মধ্যেই বাঘ ওই ঝোপের কাছে চলে আসে, আর আসতেই দেখে শিয়াল দুটি ওই ছাগলটির মাংস মজা করে খাচ্ছে। এইদিকে বাঘ একটি হুঙ্কার ছাড়লো। বাঘের হুঙ্কার শুনতেই শিয়াল দুটি অনেক ভয় পেয়ে যায়, আর সামনে তাকাতেই দেখে, তোদের এত বড় সাহস, তোরা আমার খাবার চুরি করে এনে খাস? তোরা তো আজ আর আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোদের যে আজ মরতে হবে। বাঘ মামা, আমরা লোভে পড়ে তোমার খাবার চুরি করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। না, তোদের কোনো ক্ষমা নেই। আজ তোদেরকে আমার খাবার চুরি করার স্বাদ একদম শিখিয়ে দেব। বাঘ মামা, তুমি আমাদের মেরো না, আমাদের ভুল হয়ে গেছে, এমন ভুল আমরা আর কখনোই করব না। তুমি যা বলবে আমরা তাই শুনবো। এই কথা শুনতেই বাঘের মাথায় একটি বুদ্ধি আসে আর বলে, ঠিক আছে, আমি তোদের ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। তোরা যদি প্রতিদিন আমার জন্য খাবার এনে দিতে পারিস, তাহলে কেবল আমি তোদের ক্ষমা করতে পারি। শিয়াল দুটি তাদের জীবন বাঁচাতে আর কোনো উপায় না পেয়ে বাঘের শর্তে রাজি হয়ে যায়, আর তারপর বলে, ঠিক আছে বাঘ মামা, তাই হবে, আমরা দুজনে প্রতিদিন তোমার জন্য খাবার এনে দেব। এরপর থেকে বাঘ তার গুহার সামনে বসে থাকতো, আর শিয়াল দুটি মিলে প্রতিদিন তার জন্য খাবার এনে দিত। আর এইভাবেই তাদের দিন চলতে থাকে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর এমনই সব নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।